অনেকদিন স্টুডিওর ভিতরে শুটিং করলাম, চলুন আজকে অফিসের পিছনে বাগানে চলে এলাম। বাগান থেকে কয়েকটা কথা বলে দিই। প্রথম কথা হচ্ছে, অনেক মানুষ আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট যারা নিচ্ছে আর কি, এই চ্যানেলে যারা দেখে দর্শকরা তারা হয়তো বোঝেন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা কী। কারণ বাড়ি নির্মাণের বিষয়ে অনেকেই চায় যে সরাসরি ভিডিও তো দেখছি, সরাসরি এনার সাথে যদি কথা বলতে পারতাম কীভাবে বলতাম। তো তার জন্য একটা ন্যূনতম ফিজ নেওয়া হয়, সেটা বিনিময়ে তাদের যে সমস্যাগুলো, গুরুতর সমস্যাগুলো থাকে সেটা আমি সলভ করে দিই ফোন কলের দ্বারা। এবং সেটা আমার যে মেন চ্যানেল কুমার কনস্ট্রাকশন সেখানে বলা আছে, বা অ্যাপয়েন্টমেন্ট চাই বলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকে সেখান থেকেও লিখলেও সেখানেও আপনারা প্রসেসটা দেখতে পাবেন। তো আমাকে কদিন ধরেই বলা হচ্ছে যে দাদা লোড বিয়ারিং বাড়ি করব, কারণ আপনার ভিডিও থেকে এটা শিখেছি যে আশেপাশে যদি পুকুর না থাকে আর বাস্তু জমি হয়, মানে প্রপার ল্যান্ডের আশেপাশে কোনো খোঁড়াখুড়ি, কোনো রকম কোনো মানে খাল বিল কিচ্ছু নেই, এবং রেল রোড তার কোনো ব্যাপার নেই, তো সেই জায়গায় লোড বিয়ারিং বাড়ির মতো বিকল্প হতে পারে না। কারণ কলম স্ট্রাকচারের বাড়ির যেটা মেন সমস্যা, দেখুন প্রচুর স্কিল মিস্ত্রি লাগে, আর মিস্ত্রিদের ক্ষেত্রে কোনো না কোনো জায়গায় এখানে কভার নেই, ওইখানে কলমে কভার কমে গেছে, নিচে ফুটিংয়ের রড মাটিতে ঠেকে গেছে, এই যে নানা রকমের সমস্যাগুলোর ফলে রডে জং আসছে, রড নষ্ট হয়ে যাচ্ছে, বাড়ির লংজিভিটি কমে যাচ্ছে। সেই ঝামেলা থেকে মুক্ত পেতে লোড বিয়ারিং বাড়ি করব। তো এখন সমস্যা হচ্ছে, আমি ভিডিও থাম্বনেলেই বলেছি যে অভ্যাস, কিছু অভ্যাস আমাদের হারিয়ে যাচ্ছে, তাই বাড়ি বাজে হচ্ছে। এটাই তো থাম্বনেল দেখেছেন যে কোন কোন অভ্যাসগুলো হারিয়ে যাচ্ছে। প্রথম কথা, আজকের দিনে যখন এই ফ্রেম স্ট্রাকচারে বাড়ি হওয়া শুরু হলো, তখনই কিন্তু সবথেকে বেশি পরিমাণে এই যে বড় বড় গাঁথনিগুলো আগে করা হতো, সেই গাঁথনি করার যে অভ্যাসটা সেটা হারাতে থাকলো। মানে আগে যেরকম 15 ইঞ্চি 25 ইঞ্চি গাঁথনি মিস্ত্রিদের যে ধৈর্যটা ছিল, একটা 15 ইঞ্চি গাঁথনি মানে ধরুন সেই গাঁথনিটা কি একটা 20 ইঞ্চি কি একটা 25 ইঞ্চি গাঁথনি, মানে এই প্রত্যেকটা ইঁটের মাঝে আমাকে মশলা ঢোকাতে হবে, তার বন্ডিংয়ের একটা ব্যাপার আছে। একটা 10 ইঞ্চি গাঁথনি, যেমন একটা ইংলিশ বন্ড গাঁথনি একটা আড়ে ফেলে দিলাম, তারপর একটা লম্বা ফেলে দিলাম, খুব সহজে হয়ে গেল। কিন্তু একটা 15 ইঞ্চি বা 20 ইঞ্চি গাঁথনির ক্ষেত্রে ওই যে ইঁট একবার এদিক একবার ওদিক, ওই যে বন্ডিংটাকে ফলো করা, সেটার জন্য কিন্তু যথেষ্ট মাথা লাগাতে হয়। এবার আমি যদি ধরেও নিই মিস্ত্রি বন্ডিং সম্পর্কে তার যথেষ্ট জ্ঞান আছে, পাকা মিস্ত্রি, কিন্তু ধৈর্যটা, স্বভাবটা, যে মিস্ত্রিটা দীর্ঘদিন ধরে 5 ইঞ্চি গাঁথছে, যে মিস্ত্রিটা দীর্ঘদিন ধরে 10 ইঞ্চির বেশি গাঁথেই নেই, প্রায় ধরুন 10 বছর 15 বছর 15 ইঞ্চি গাঁথনি করে নেই, সেই মিস্ত্রিটাকে যদি আমি এখন লোড বিয়ারিংয়ের ভিতের জন্য বলি যে নিচে 25 ইঞ্চি গাঁথনি 2 লাইন, তারপর 20 ইঞ্চি গাঁথনি 2 লাইন, তারপর 15 ইঞ্চি গাঁথনি 2 লাইন, তারপর 15 ইঞ্চি গাঁথনি 2 লাইন কেন 3-4 লাইন, তারপর আস্তে আস্তে 10 গাঁথবেন। তো ওই নিচের যে 30, 25, 20, 15 এই যে হচ্ছে, এই জায়গায় মশলা প্রত্যেকটা খাঁজে খাঁজে কি সেই সঠিক পরিমাণে ঢোকানো হবে, সেই অভ্যাস কি তাদের আছে? এই জায়গাটা একটা বড় প্রশ্ন আমি তুললাম, আপনারাই ভাবুন। এখন ঘটনা হচ্ছে, আমরা ইঞ্জিনিয়ার হয়ে গেছি, আমরা বহু জ্ঞান দিচ্ছি, বহু রকমভাবে সচেতন করছি, কিন্তু প্রকৃত ইঞ্জিনিয়ার যারা, তারা কিন্তু এই বিষয়গুলোকে না চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে। যেমন আমি এই বিষয়টা নিয়ে কেন বলছি, দেখুন নিয়ম অনেকেই জানে, অনেক ইঞ্জিনিয়ার অনেক কিছু বলে চলে যাবে, কিন্তু বাস্তব সাইটে যে ছোট ছোট মিস্টেকগুলো হয়, সবাই জানে 25, 20, 15, 10 করে লোড বিয়ারিং হবে, কিন্তু এই কথাটা কোনো চ্যানেল বলবে না যে মিস্ত্রিদের অভ্যাস হারিয়ে গেছে বলে তারা আজকাল আর ওই 25, 20, 15 গাঁথনিতে মশলা ভালো করে ঘেঁচতে পারছে না, ঢোকাতে পারছে না, কেউ বলবে না। আর সেই জন্যই কোথাও না কোথাও আজকে যারা লোড বিয়ারিং বাড়ি করতে যাবেন, এইভাবে মিস্ত্রিদের সাথে ডিল করবেন যে ওই জায়গায় কোনো কম্প্রোমাইজ হবে না, তো আপনারা ঠিক করে করবেন তো, বা তোমাদের কোনো সুপারভাইজার ওখানে থাকবে যে দেখাশোনা করবে যে প্রত্যেকবার মশলা সুন্দরভাবে ওই ঘাঁচে ঢোকাচ্ছে তো মিস্ত্রিরা, নাকি জাস্ট একটা বস্তা করে মশলা ফেলে দিয়ে ঝাঁটা দিয়ে জাস্ট হাত বুলিয়ে দিচ্ছে, নিয়ে জল দিয়ে ঢেলে দিয়ে, যেটাকে বলে গলন দেয়া, যার মতো করে ঢুকিয়ে দিচ্ছে। কারণ আমি বেশ কয়েকটা লোড বিয়ারিং সাইটে ভিজিট করে হঠাৎ দেখতে পাই যে তারা কিন্তু ওই কোদালে করে মশলা টেনে, ধরুন 20 ইঞ্চির ইঁট সাজিয়েছে, মশলা টেনে উপর দিয়ে ঝাঁটা দিয়ে হাত বুলিয়ে দিচ্ছে। করবেন না এই জিনিস, কারণ তাদের আর ওই ধৈর্যটাই নেই যে কর্নিকে করে সেই মশলাগুলোকে ঢুকিয়ে করব। বোঝাতে পারছি? এই অভ্যাসগুলো তাদের শেষ হয়ে গেছে, তার কারণেই কিন্তু এই প্রবলেমগুলো আসছে, না হলে কিন্তু আর অন্য কোনো ব্যাপার নেই। ঠিক আছে, তো এইটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তাহলে যখন অভ্যাসেরই কথাটা আসছে, যেমন ফ্রেম স্ট্রাকচারের বাড়িতে এখন কাটা লিন্টেল দেওয়ার কথা, কারণ দিচ্ছে বেশিরভাগ প্রত্যেকটা সাইডেই, ওই জানলার মাথায়, দরজার মাথায় গোটা লিন্টেল লোড বিয়ারিংয়ের বাড়িতে দিতেই হবে, কারণ সেখানে ওটাকে একটা ব্যান্ডের কাজ করে, মানে
বেসিক ছোটোখাটো ভূমিকম্প হলে, এই যেমন আমি জানি না ভিডিওটা কবে পাবলিশ হবে, একটা ভূমিকম্প হলো 4.9 সামথিং রিক্টার স্কেলে কলকাতায়, তো কিছু কিছু বিল্ডিং কেঁপে উঠলো। তো সেই ক্ষেত্রে দেখা যায় কি তার থেকে 100 কিলোমিটার দূরে থাকা লোড বিয়ারিং বাড়িগুলো যাতে ঠিক থাকে, তার জন্য আপনাকে ব্যান্ডের ব্যবহার করতে হবে। ইটের গান্নির উপর তো পুরো ছাদের লোডটা থাকে, তাই ইটের গান্নিটাকে কয়েকটা জায়গায় হরাইজন্টাল ব্যান্ড দিতে হবে। যেমন সিল ব্যান্ড আপনি দিতে পারছেন জানলার নিচে, একটা লিন্টেল ব্যান্ড টানা জানলার উপরে। এবার এই টানা লিন্টেল দেওয়ায় অ্যালার্জি, পাটা খাটাও, গোটা দেয়ালের উপর প্রত্যেকটা খাঁচা বাঁধো, ওই উপরে ঝুলে ঝুলে লিন্টেলের রড বাইন্ডিং করো, এগুলো নিয়ে ওদের একটা অ্যালার্জি। তাই এই অভ্যাসগুলো ঠিক করতে হবে। আর সবথেকে বড় যেটা ব্যাপার, এই যে গাঁথনিগুলোতে যে পয়েন্টিং করছে না ভালো করে, মানে খাঁচ কাটছে না, গাঁথনিতে পয়েন্টিং করারও একটা সিস্টেম আছে। সেই সিস্টেম বিভিন্ন ধরনের পয়েন্টিংও আছে। তার মধ্যে আমরা বলি যে কর্নিকটাকে চেপে দাও ভালো করে, তাহলে ইঁটটার নিচের মশলাটা ঠিক এইভাবে থাকবে, বৃষ্টির জলটা এলেও ওইখান দিয়ে গড়িয়ে যাবে, মানে এটা ক্যান্টিলিভারের মতো হয়ে থাকবে প্রত্যেকটা ইঁটের জয়েন্ট। তো সেটা আমরা বলি যে শর্টকাটে কী আছে, এটা পাটা ধরে লাইনের মতো টেনে দাও। তো এগুলো করলে কি হয়, ওই গান্নির যে জয়েন্টটা সেটা অনেক বেশি ইমপ্রুভ হয়, এবং যার ফলে সেখান দিয়ে জল ঢোকার কোনো প্রশ্নই ওঠে না। এবং সবথেকে বড় ব্যাপার যেটা, আপনি যদি এটা 15 ইঞ্চি বা 10 ইঞ্চি গান্নি মিনিমাম দেখেন এবং প্রপার পয়েন্টিং করে করা থাকে, প্রপার যদি তার সানসেট ছাদের যে ক্যান্টিলিভার বার করা থাকে, প্লাস্টারই লাগে না যদি সেইভাবে কাজ করা যায়। তো লোড বিয়ারিং বাড়ি আজকে যারা করবেন বলে ভাবছেন, তাদের কোনো সমস্যা নেই। আমি শুধু বলবো সেই মিস্ত্রিগুলোকে কি পাবেন যারা আগে ধৈর্য সহকারে সেই কাজগুলো করেছে। এখন তো আমি একটা ঘরের ছক বানালাম, 10টা কলম, 10 জায়গায় 10টা পকেট গর্ত কাটলাম, আমার ছুটি। আর আগে কি হতো, আগে আমি সাইড বাই সাইড ছবিগুলো দেখাচ্ছি, আগে কি হতো, ওই যে ছকটা অনুযায়ী পুরো খুঁড়তে হতো। সেই পুরো খোঁড়ার জন্য তাদের একটা গায়ে জ্বর চলে আসছে। প্রথমেই যখন বলছি লোড বিয়ারিং বাড়ি হবে, আমার সামনে তো অনেক মিস্ত্রিরা ঘোরে, আমার বিভিন্ন টিমের লোক আছে, বলছে দাদা আবার সেই ওইভাবে খুঁড়তে হবে পুরো বিষয়টা। তাই যারা লোড বিয়ারিং বাড়ি করতে যাচ্ছেন, তাদের দুটো জিনিস দেখতে হবে। এক, প্রথমে মিস্ত্রিদের সাথে মিটিং করুন যে আমি এইভাবে করবো, এই ব্যাপার, আপনারা পারবেন তো, নাম্বার 1। আর নাম্বার 2, যদিও বা পারে, একটা সুপারভাইজার হায়ার করে রাখুন, যে না, যেহেতু অভ্যাসটা, যেহেতু যুগের হাওয়া বদলে গেছে, যেহেতু সেই ফ্রেমের স্ট্রাকচারে বাড়ি করতে ওদের প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে। আমাকে যদি চিরকাল, আমি যদি 10 বছর ধরে হিমেশ রেশমিয়ার গান গাইতে থাকি, হঠাৎ করে যদি আমাকে একটা রবীন্দ্রসঙ্গীত গাইতে বলা হয়, কোথাও না কোথাও রবীন্দ্রসঙ্গীতের মধ্যে একটা হুজুরের একটা টান চলে আসতে পারে। কিছু মনে করবেন না, আমি বোঝাতে চাইছি যে হ্যাঁ, আমি হিমেশ রেশমিয়ার প্যাটার্নে চলেছি 10 বছর ধরে, হঠাৎ করে রবীন্দ্রসঙ্গীত গাইতে এলে খুব ভালো মানের গায়ক হলে সেটা দর্শকদের সামনে বুঝতে দেবে না। তো সেরকম ভালো মিস্ত্রিরাও আছে যারা সব রকমই কাজ করতে পারে, তারা অ্যাডজাস্ট করে নিজেকে। কিন্তু এই বাচ্চা ছেলেগুলো যারা ওই 5 ইঞ্চি 10 ইঞ্চি থেকেই হাতটাকে সড়গড় করেছে, তারা কিন্তু ওই 15 ইঞ্চি 20 ইঞ্চি গাঁথনিতে ছড়িয়ে দেবে। হ্যাঁ, দেখুন ভিডিওগুলো মন দিয়ে বুঝুন, সাইকোলজিটা বুঝুন, মিস্ত্রিদের সাইকোলজিটা বুঝুন। আমরা ইঞ্জিনিয়াররা শুধুমাত্র এটা করবেন না ওটা করবেন না বললে হবে না, কোনটা করতে গিয়ে তার ভিতরে কি হতে পারে সেটাকেও বোঝাই। সেই জন্যই এই চ্যানেলটা আলাদা। ঠিক আছে, ভালো থাকবেন।